স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কে আসছেন? তারেক রহমানের তুরুপের তাস কে? ফাঁসির মঞ্চের কন্ডেম সেল থেকে ফিরে আসা এক লৌহ মানব, নাকি তরুণ প্রজন্মের নতুন কোনো মুখ? ক্ষমতার পালা বদলের পর দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন: কে পাচ্ছেন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব? অন্যদিকে 6 মাস পূর্ণ হতে চলা সরকারের মন্ত্রিসভায় আসতে যাচ্ছে বিশাল রদবদল। কাজ না পারলে মন্ত্রিত্ব যাবে, তারেক রহমানের এমন কড়া হুঁশিয়ারিতে রীতিমতো কাঁপন ধরেছে সচিবালয়। কে ছাঁটাই হচ্ছেন আর কে পাচ্ছেন প্রমোশন? চমকপ্রদ সব তথ্য জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। ক্ষমতায় আসার মাত্র 6 মাসের মাথায় এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। একদিকে অর্থনীতি, আইন শৃঙ্খলা ও প্রশাসনিক সংস্কারের বিশাল চ্যালেঞ্জ, অন্যদিকে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ। এই দুইয়ের চাপে সরকার এখন একটি ক্রান্তিকাল পার করছে। আর ঠিক এই মুহূর্তেই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ ও রদবদলের বিষয়টি। সূত্র বলছে, আগামী সেপ্টেম্বরের মধ্যেই বর্তমান মন্ত্রিসভায় একটি বড় ধরনের রদবদল আসতে যাচ্ছে। যে সকল মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের কাজের ভার কমিয়ে আনা হবে, অর্থাৎ এক মন্ত্রীর কাঁধে আর একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছে না। এর পাশাপাশি মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছে বেশ কিছু নতুন মুখ। সরকারের নীতি নির্ধারক মহল মনে করছে, প্রথম 6 মাসের কাজের মূল্যায়নের ভিত্তিতেই এই রদবদল হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে প্রতিটি মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং কাজের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অযোগ্যতা তিনি বিন্দুমাত্র সহ্য করবেন না বলে কড়া বার্তা দিয়েছেন। বিশেষ করে শিক্ষা, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে কিছু মন্ত্রীর কার্যক্রমে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। প্রশ্নপত্রে ভুল, বৃষ্টির মধ্যে পরীক্ষা নেওয়া, লোডশেডিং এবং কৃষি খাতে স্থবিরতার কারণে সাধারণ মানুষের মনে যে অসন্তোষ তৈরি হয়েছে, তা নিরসনেই মন্ত্রিসভায় নতুন রক্ত সঞ্চালনের এই উদ্যোগ। এমনকি যে সকল মন্ত্রী সময়মতো অফিসে আসেন না বা প্রোটোকল ভেঙে জনভোগান্তি তৈরি করেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তবে রদবদলের এই খবরের ভিড়ে পুরো দেশের নজর এখন একটি মাত্র মন্ত্রণালয়ের দিকে, আর তা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন সালাউদ্দিন আহমেদ, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা, অপরাধ দমন, সীমান্ত সুরক্ষা এবং রাজনৈতিক কর্মসূচি মোকাবিলার মতো বিশাল কর্মযজ্ঞ সামলাতে এই মন্ত্রণালয়ে একজন দক্ষ ও ডাইনামিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। আর এই পদটিকে ঘিরেই শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা। কে আসছেন এই পদে? এখানেই উঠে আসছে এমন একটি নাম যা শুনলে দেশের লাখো কোটি মানুষের হৃদয়ে এক অন্যরকম আবেগের সৃষ্টি হয়। সাধারণ জনগণ থেকে শুরু করে বিএনপি ও জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এক বিশাল অংশের দাবি, এই পদে ফিরিয়ে আনা হোক লুৎফুজ্জামান বাবরকে। হ্যাঁ, 2001 থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা সেই দোর্দণ্ড প্রতাপশালী লুৎফুজ্জামান বাবর। রাজনীতিতে তার প্রত্যাবর্তন নিয়ে এখন চায়ের কাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানেই ঝড় উঠেছে। লুৎফুজ্জামান বাবর এমন একজন নেতা যিনি সেই সময়ে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে রীতিমতো দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। ভারতের যে কোনো আধিপত্যবাদ বিরোধী আচরণের কড়া জবাব দেওয়ার কারণে তিনি হয়ে উঠেছিলেন দেশপ্রেমিক জনতার চোখের মণি। বিশেষ করে আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে তাকে বছরের পর বছর কারাগারে বন্দী রাখা হয়েছিল, সেই একই ঘটনার কারণে তিনি আজ বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠীর কাছে জাতীয় বীর বা হিরো হিসেবে গণ্য হন। অনেকে মনে করেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং আধিপত্যবাদকে রুখে দিতে তার মতো সাহসী নেতার বিকল্প নেই। তিনি একসময় বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন এবং তারেক রহমানের অন্যতম আস্থাভাজন ছিলেন। তবে আজকে লুৎফুজ্জামান বাবর আর সেই পুরনো বাবর নন। দীর্ঘ কারাভোগ, ফাঁসির আসামির তকমা এবং কন্ডেম সেলের অন্ধকার প্রকোষ্ঠ তার জীবনে এক আমূল পরিবর্তন নিয়ে এসেছে। তিনি এখন একজন পুরোদস্তুর আধ্যাত্মিক ও ধর্মপ্রাণ মানুষ। সম্প্রতি এক আবেগঘন সাক্ষাৎকারে তার এই পরিবর্তনটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি বলেছেন, যখন আমি নামাজে সিজদায় যাই তখন আমার মনে হয় যেন আমি আর মাথা না তুলি, এভাবেই যেন পড়ে থাকি। তার এই কথাগুলো লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। শুধু তাই নয়, জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান ও বিপ্লবকে
তিনি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন। এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী এই নেতা অশ্রুসিক্ত নয়নে স্বীকার করেছেন যে এই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাভোগী তিনি নিজেই। তিনি বলেন, আমি ছিলাম একজন ফাঁসির আসামি, কন্ডেম সেলে প্রহর গুনছিলাম মৃত্যুর। আমার বিরুদ্ধে 3টি মামলায় ফাঁসির আদেশ ছিল। আমি আজ মুক্ত আকাশে শ্বাস নিচ্ছি। আজ আমি একজন সংসদ সদস্য। এই জুলাই গণ অভ্যুত্থান না হলে আমার মতো মানুষ কোনোদিন এই জায়গায় আসতে পারত না। তার এই বিনয় এবং কৃতজ্ঞতাবোধ তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে। জনগণের এই আবেগ এবং দাবির বিষয়টি কি তারেক রহমান এড়িয়ে যেতে পারবেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমান যদি তৃণমূলের এই সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে বসান, তবে তা দলের জন্য একটি মাস্টার স্ট্রোক হতে পারে। এতে করে বিএনপি সরকারের জনপ্রিয়তা যেমন বহুগুণে বৃদ্ধি পাবে, তেমনি দলের ভেতরে থাকা পরীক্ষিত নির্যাতিত নেতাদের প্রতিও একটি ইতিবাচক বার্তা যাবে। ভারতের সাথে মনস্তাত্ত্বিক লড়াইয়ে এবং দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় বাবরের মতো অভিজ্ঞ ও সাহসী নেতার উপস্থিতি সরকারকে আরও শক্তিশালী করবে বলে অনেকেই বিশ্বাস করেন। তবে রাজনীতির সমীকরণ সবসময় সরল অঙ্কে মেলে না। তারেক রহমান সরকার গঠনের পর থেকেই তরুণ নেতৃত্বকে সামনে আনার একটি স্পষ্ট ভিশন নিয়ে কাজ করছেন। তিনি চাচ্ছেন পরিচ্ছন্ন ভাবমূর্তির নতুন প্রজন্মকে রাতারাতি রাজনীতিতে জায়গা করে দিতে। তাই এমনও গুঞ্জন রয়েছে যে দলের তরুণ ও মেধাবী কোনো সংসদ সদস্যকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে, অথবা দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে পরীক্ষিত অন্য কোনো হাই প্রোফাইল নেতাকেও এই পদে দেখা যেতে পারে। এমনকি জোটের শরিক দলগুলো থেকেও কাউকে এই দায়িত্ব দিয়ে চমক সৃষ্টি করার একটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে আগামী কয়েকটা দিন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে মন্ত্রিসভার রদবদল, অযোগ্যদের বাদ দেয়া এবং নতুন মুখদের অন্তর্ভুক্তি, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লুৎফুজ্জামান বাবরের মতো জাদরেল নেতার প্রত্যাবর্তনের সম্ভাবনা। সবকিছু মিলিয়ে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার যদি দুর্নীতিবাজ বা অযোগ্য কাউকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে আসে, তবে তা সাধারণ মানুষের কাছে প্রশংসিত হবে। তারেক রহমান ইতিমধ্যে নিজের প্রোটোকল কমিয়ে এবং দিনে টানা 11 ঘন্টা কাজ করে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছেন। এখন দেখার বিষয়, তিনি তার মন্ত্রিসভাকে কতটা ধারালো ও কার্যকরী করে সাজাতে পারেন। দর্শক, আপনাদের কি মনে হয়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদে কি লুৎফুজ্জামান বাবরকেই ফিরিয়ে আনা উচিত, নাকি তারেক রহমানের উচিত নতুন মুখকে এই দায়িত্ব দেয়া? মন্ত্রিসভা থেকে কোন কোন মন্ত্রীর বাদ পড়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাংলাদেশের রাজনীতির এমন সব এক্সক্লুসিভ ও বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।